আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি, ভারতীয় গণমাধ্যম। আবার মার্কিন প্রেসিডেন্ট হলে কি কি করতে পারেন ট্রাম্প। গাজীপুরে তরুণকে কুপিয়ে 10 তলা ভবন থেকে ফেলে হত্যা, আসামি 2 বন্ধু পলাতক। যুক্তরাষ্ট্রে টি-20 লিগে ডাক পেলেন মাশরাফি সহ 8 বাংলাদেশি ক্রিকেটার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নীরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে গৌতম আদানি, ভারতীয় গণমাধ্যম। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম এ খবরে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমস প্রকাশিত প্রতিবেদন সূত্রে হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। এই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। গৌতম আদানি আরও বলেন, বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি $80 কোটি পাওনা রয়েছে। ঝাড়খণ্ডের গাড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। চিঠিতে তিনি বলেন, আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আপনাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। ভারতীয় এই শতকোটিপতি আরও বলেন, তার কোম্পানি রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে। দেশটির কর্তৃপক্ষ, স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পায়, তিনি তার প্রশংসা করেন। আবারও মার্কিন প্রেসিডেন্ট হলে কি কি করতে পারেন ট্রাম্প? রিপাবলিকান পার্টির টিকেটে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। 78 বছর বয়সী ট্রাম্প যদি আবারও হোয়াইট হাউসে ফেরেন, তাহলে যুক্তরাষ্ট্র বিশ্বের অবস্থা কি হবে? তিনি কি অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন? রাজনৈতিক বদলা নেবেন? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন? নতুন এক স্বর্ণযুগের সূচনা করবেন? এমন নানা সব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প নিজ দেশ ও বিশ্বের জন্য কি কি করার পরিকল্পনা করেছেন সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। নভেম্বর নির্বাচনে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লড়বেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হয়ে। তার প্রতিপক্ষ ট্রাম্প অঙ্গীকার করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান শুরু করবেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি অভিযান শুরুর পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতরণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা যত দ্রুত সম্ভব তাদের বের করে দেব। ট্রাম্পের দাবি, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রকে কলুষিত করেছে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল প্রকল্প হাতে নিয়েছিলেন। তবে মেয়াদকালে প্রকল্পটি শেষ করতে পারেননি তিনি। ট্রাম্প বলেন, এবার প্রেসিডেন্ট হলে এই কাজে তিনি সেনাবাহিনীকে ব্যবহার করতে চান। এছাড়া অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আশ্রয়কেন্দ্র খুলতে চান। গাজীপুরে তরুণকে কুপিয়ে 10 তলা ভবন থেকে ফেলে হত্যা, আসামির 2 বন্ধু পলাতক। গাজীপুরের কালুইকৈরে সাব্বির হোসেন নামে এক তরুণকে কুপিয়ে 10 তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার শফিপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার আন্ধারবাণী এলাকার লিটন মিয়ার ছেলে।
এই ঘটনায় সাব্বিরের বড় ভাই আবির হোসেন বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানার একটি হত্যা মামলা করেছেন। এতে সাব্বিরের দুই বন্ধুর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। দুই আসামি মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ সাকিব যমজ ভাই। তারা উপজেলার সফিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। ঘটনার পর থেকে দুজন পলাতক রয়েছেন। স্থানীয় সূত্র ও এজাহারে বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাকিব, সাব্বির ও সাকিব একসঙ্গে একটি জিমে যান। সেখান থেকে তারা দুই ভাই রাকিব ও সাকিবদের বাসায় ইউনিক টাওয়ারের ছাদে ওঠেন। সঙ্গে ছিল স্থানীয় 2 কিশোর। পরে 2 কিশোরকে মুড়ি কিনতে দোকানে পাঠানো হয়। কিছুক্ষণ পর ওই 2 কিশোর ফিরে আসে এবং ভবনের নিচে রক্তমাখা অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখে। পরে তারা ছাদে গিয়ে সাব্বিরের কাটা নখ ও রক্তমাখা অস্ত্র পড়ে থাকতে দেখে, কিন্তু রাকিব ও সাকিব সেখানে ছিলেন না। স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রাকিব ও সাকিব নিখোঁজ রয়েছেন। তাদের ফ্ল্যাটে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। ওই ভবনের ছাদে একটি মুঠোফোন, ধারালো অস্ত্র ও নিহতের একটি কাটা আঙ্গুল উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে টি10 লিগে ডাক পেলেন মাশরাফি সহ 8 বাংলাদেশি ক্রিকেটার। আগামী 8ই নভেম্বর 6 দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি20 লিগ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 17ই নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আলামিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল হাসান রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান ও আব্দুর রাজ্জাক। মাশরাফিকে দলে ভিড়িয়েছেন ড্রেট ইট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফির একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও। সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে আসরে সবগুলো ম্যাচ খেলেননি। মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার। এদিকে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 15 বছরের বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই আছেন দলটির মনোনীত 2 বারের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নীরব। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে নতুন স্বপ্নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদ গঠনের পর নতুন দেশে জনসচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তারও একটি অংশ হিসেবে শুরু হয়েছে এই সরকারের প্রথম জনসচেতনামূলক বিজ্ঞাপনের শুটিং। আর এই বিজ্ঞাপনের মডেল হচ্ছেন চিত্রনায়ক নীরব। জানা যায়, সরকারি এই বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে মানিকগঞ্জে। ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস। এ সম্পর্কে নীরব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন দেশ পেয়েছি আমরা। যারা এই মুহূর্তে উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পেরে অবশ্য ভালো লাগছে। এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করেছেন। তিনি আরও বলেন, বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে তাপদাহ নিয়ে, যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচাতে বেশি বেশি পানি সরবরাহ, নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।